আজ আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটাকে আমরা খুব প্রচলিত ভাষায় বলি এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, তোদের বইয়ে যেটাকে রৈখিক প্রোগ্রাম বিধি বা রৈখিক প্রোগ্রাম সমস্যা হিসেবে বলা আছে। অর্থাৎ রৈখিক প্রোগ্রাম বিধি বা সমস্যা। ঠিক আছে, রৈখিক প্রোগ্রাম বিধি বা সমস্যা, এটাকে ইংলিশে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস, যাকে এলপিপি এই নামেই সব থেকে বেশি প্রচলিত। ঠিক আছে, অর্থাৎ এর পরে ম্যাথমেটিক্স নিয়ে যারা মূল বিষয় হিসাবে পড়বি তারা কিন্তু এটা পরবর্তীতে বিভিন্ন রকম ভাবে পাবি, তবে ওই এলপিপি শব্দটাই বেশি। এটা আসলে তোর ধরনটা কিরকম, আমরা ক্লাস 11-এ লিনিয়ার ইনইকুয়েশন পড়েছিলাম, সরল অসমীকরণ। একটু মনে করে দেখ, সেই সরল অসমীকরণটা আমরা যেভাবে করেছিলাম বা যে চেহারায় পেয়েছিলাম, এটা অনেকটা সেই ধরনের। অর্থাৎ এখানে কতকগুলো অসমীকরণ থাকবে। ঠিক আছে, এই সেই অসমীকরণের সঙ্গে আনুষঙ্গিক আরো কিছু থাকবে, এবং ওখানে যেখানে আমরা সাধারণ সমাধান অঞ্চল পেয়েছিলাম, এখানেও একটা অঞ্চল আমরা পাবো, যে অঞ্চলটা আমাদের খুঁজতে হবে, মানে সেটাই আমাদের কাজ। সেই অঞ্চলটাকে এক্ষেত্রে বলছে হচ্ছে কার্যকরী অঞ্চল, ফিজিক্যাল রিজন। ঠিক আছে, অনেকটা মিল 11-এর ওই চ্যাপ্টারের সঙ্গে এখানে পাবি। যেগুলো এখানে সম্পূর্ণ নতুন বিষয়, অর্থাৎ নতুন চ্যাপ্টার, তাহলে নতুন বিষয় কিছু থাকবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। অর্থাৎ প্রথমে হচ্ছে রৈখিক প্রোগ্রাম সমস্যা। এটা আসলে কি? আমাদের দেশে বা এই পৃথিবীতে যে কোনো সম্পদই কি সীমিত সম্পদ, অথচ সেই সমস্ত সম্পদের চাহিদা অনেক বেশি। কারণ বিশ্বের বা আমাদের দেশের কথাই যদি ভাবি, এটা সারা পৃথিবীতেই প্রচলিত, বিশ্বের মানুষের চাহিদার তুলনায় সেই সম্পদগুলো কম, তুলনামূলকভাবে। বিশেষ করে ধর প্রাকৃতিক সম্পদ যদি তুই ধরিস বা যে কোনো সম্পদ কম। তাহলে যদি তাই হয়, তাহলে এই সম্পদ কোনো একটা দিন শেষ হয়ে যেতে পারে। তাহলে শেষ হয়ে গেলে মানুষ কি করবে? সেই জন্য কি করা হয়েছে, যে সীমিত সম্পদের সর্বোচ্চ বন্টন বা ব্যবহার করার জন্য যে সমস্যা তৈরি করা হয়েছে বা যে সমস্যা তৈরি হয়েছে, তাকেই আমরা বলবো রৈখিক প্রোগ্রাম সমস্যা। কি বললাম? সীমিত সম্পদের সর্বোচ্চ বন্টন। ঠিক আছে, এই সর্বোচ্চ বন্টন, ঠিক আছে, বা ব্যবহার, এই শব্দটা এলপিপির ভাষায় হচ্ছে অপটিমাল অ্যালোকেশন। কি বললাম? সর্বোচ্চ বন্টন বা ব্যবহার, যেটাকে অপটিমাল অ্যালোকেশন বলা হয়। কিরকম দেখ, মনে কর খাদ্য, অর্থাৎ সারা ভারতবর্ষের মানুষ কম বেশি ভাত বা রুটি খায়, তার বাইরে খুব কম সংখ্যকই আছে। অথচ দেখা গেছে যে এতটা বড় দেশের মধ্যে ধান উৎপাদন কিন্তু নির্দিষ্ট কয়েকটি রাজ্যেই হয়, গম উৎপাদন নির্দিষ্ট কয়েকটা রাজ্যেই হয়। তাহলে যে রাজ্যে হয় সেই রাজ্যের লোক ধান বা ভাত খাবে, রুটি খাবে, অন্য রাজ্যের লোক খাবে না, সেটা তো হয় না। তাহলে যে রাজ্যে ধর গম উৎপাদন হচ্ছে না বেশি বা একেবারেই হচ্ছে না, তাহলে সেই সমস্ত রাজ্যের মানুষদের জন্য রুটি খাওয়ার জন্য বা তাদের রুটির জন্য গম পাঠাতে হবে। তাহলে সেটা কিভাবে হতে পারে? যদি দেখি আমরা গমের কথা বা ধানের কথা ভাবি, ধানের কথাই ভাব, ধান কিন্তু পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম হয়, তাই তো? তাহলে এখান থেকে যদি গুজরাটে চাল পাঠাতে হয়, ঠিক আছে, বা হরিয়ানা থেকে
পশ্চিমবঙ্গে গম আনতে হয়, তাহলে সেই আনাটা কিরকম হবে, বা হরিয়ানা থেকে কেরলে গম পাঠাতে হবে। এই ক্ষেত্রে বলছে এটা এমন এক ধরনের সিস্টেম বা এমন এক ধরনের পদ্ধতি যে হরিয়ানা থেকে গম কেরলে পাঠাতে গেলে, ঠিক আছে, সব থেকে সহজ উপায়ে কিভাবে পাঠানো যায়। সহজ উপায় বলতে একটা হচ্ছে খুব কম খরচে, খুব কম পথ অতিক্রম করে। কারণ হচ্ছে গমটা হরিয়ানা থেকে যখন কেরল যাবে তখনও কিন্তু এখানে লাভ এবং ক্ষতির একটা প্রশ্ন চলে এসছে। যখন ম্যাক্সিমাম লাভ হবে বা ম্যাক্সিমাম লাভের কথা ভাবা হবে, তখন সেটাকে কোন উপায়ে পাঠালে সেই লাভটা হতে পারে সেটাই ঠিক করবে। তাহলে এই ম্যাক্সিমাম বলে একটা শব্দ এখানে আসছে, এই ম্যাক্সিমাম শব্দের সঙ্গে কে যুক্ত আছে? লাভ। আর একটা আছে মিনিমাম, যেটা এই সমস্যার, হ্যাঁ, মানে এই ধরনের এই অঙ্কের অন্যতম টার্ম মিনিমাম বা মিনিমাইজ, ঠিক আছে। এটার সঙ্গে হচ্ছে সর্বোচ্চ কত কম, অর্থাৎ কত কম ক্ষতিতে সেই কাজটা করা যেতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা ক্ষতি হচ্ছে, হবেই, কিন্তু তখন এই এলপিপি ঠিক মানে সেই পথ দেখাবে যে পথে হচ্ছে সব থেকে কম ক্ষতি হবে। সেক্ষেত্রে সেই ধরনের প্রবলেমগুলোকে মিনিমাইজ বলা হয়। আর ম্যাক্সিমাম মানে সব থেকে বেশি লাভ হবে কিন্তু সব থেকে কম খরচ করে। বুঝতে পারছিস এগুলো? এইভাবে এগুলো দেখানো হয়, মানে এগুলো করা হয়। কি ধরনের প্রবলেমগুলো হয়? প্রবলেমগুলো ধর সুষম কথাটা লিখি, সুষম খাদ্য বন্টন সমস্যা। 2 নম্বর ধর পরিবহন সমস্যা। 3 নম্বর ধর মিশ্রণ সমস্যা। অর্থাৎ এই এলপিপির সমস্যার ধরনগুলো কিরকম? খাদ্যটা তো বললাম, পরিবহন কিরকম দেখ। হরিয়ানা থেকে কেরলে যে গমটা যাবে তার একটা ট্রান্সপোর্ট খরচ আছে, ট্রান্সপোর্টেশন খরচ আছে, এবং কোন পথ দিয়ে যাবে সেটার উপর নির্ভর করে এই পরিবহন খরচটা। তাহলে সেটাকে এমন ভাবে, এমন পদ্ধতিতে, এমন রাস্তায় পাঠাতে হবে যাতে রাস্তাটাও কম হবে আবার খরচটাও কম হবে, ঠিক আছে। কারণ দেখ, পরিবহন খরচের উপরে কিন্তু জিনিসপত্রের দাম নির্ভর করে। তাহলে কি বললাম, আমাদের সব থেকে কম খরচ করে ম্যাক্সিমাম লাভ চাই আমরা। এই এলপিপির নিয়মই হচ্ছে তাই, মানে এলপিপির কাজই হচ্ছে তাই, ও সেটাই আমাদেরকে করে। সমস্ত রকম বিজনেস থিওরি অনেক মানে পিছনে এই এলপিপির একটা বিশাল অবদান আছে এই জন্য, ঠিক আছে। তো তার মানে কম খরচ, পরিবহন খরচ কম হবে এবং সেখানে সে তাড়াতাড়ি পৌঁছাবে এবং কম দূরত্ব অতিক্রম করবে। এরকম যে ওই সমস্যাগুলো আসবে সেগুলোকে বলা হয় পরিবহন সমস্যা। মিশ্রণ সমস্যা, মিশ্রণ হচ্ছে বিভিন্ন জিনিস দ্রব্য মিশিয়ে যে সমস্ত জিনিস তৈরি করা হয়, তাহলে সেই মিশ্রণগুলো কিভাবে মিশালে, হ্যাঁ, কম খরচে বেশি লাভ করা যাবে, এলপিপি সেটাই ঠিক করবে। তো এরকম অনেক ধরনের সমস্যা আছে, তো সেইগুলোই আমরা কিছু অংশ এখানে দেখব। এখানে একটা জিনিস লক্ষ্য কর, যদি দেখা যায় যে সমস্যাটা ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে আমরা অসমীকরণে কি পড়েছি? ম্যাক্সিমাইজ করতে গেলে সবসময় লেস দেন টাইপের চিহ্ন হয়, আর যদি মিনিমাইজ করতে বলে, অর্থাৎ সমস্যাটা যদি মিনিমাইজ টাইপের হয়, তখন তার রিলেশনটা হবে গ্রেটার দেন ইকুয়াল। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোকে যে সমস্যা দেবে পরীক্ষাতে বা তুই সমস্যা যেগুলো সমাধানে পাবি, সেখানে গিয়ে তোকে প্রথমে দেখতে হবে অসমীকরণটা কি আছে, কি টাইপের আছে। কি টাইপ হতে পারে? হয় সেটাকে ম্যাক্সিমাইজ করতে বলতে পারে অথবা মিনিমাইজ, চরম বা অবম, তাই তো। চরম হচ্ছে ম্যাক্সিমাইজ, অবম হচ্ছে মিনিমাইজ। তাহলে এই দুটোর যে কোনো একটা করতে বলতে পারে, সেটা আগে বলে দেবে তোকে, অঙ্কে বলাই থাকবে সেটা। তাহলে যদি সেটা বলা থাকে তখন তোর কাজ হবে যে অসমীকরণগুলো আছে সেই অসমীকরণগুলো সেই অনুযায়ী তৈরি করা। অর্থাৎ যদি ম্যাক্সিমাইজ টাইপের প্রবলেম হয় তাহলে অসমীকরণগুলো সবগুলোকে লেস দেন
ইকুয়াল টু টাইপে নিয়ে আসতে হবে। সেখানে যদি গ্রেটার দেন দেওয়া থাকে তাহলে তোকে ওটাকে চিহ্নটা বোথ সাইডে -1 গুণ করে চিহ্নটা চেঞ্জ করতে হবে। ঠিক যদি প্রবলেমটা মিনিমাইজ টাইপের হয় তাহলে মিনিমাইজ টাইপের হলেও কিন্তু যদি যদি তোর ম্যাক্সিমাইজ অর্থাৎ লেস অর ইকুয়াল অর্থাৎ এই চিহ্ন দেওয়া থাকে তাহলে সেগুলোকে তোকে গ্রেটার দেন নিয়ে আসতে হবে। তারপরে কিন্তু সেগুলো নিয়ে পরবর্তী স্টেপে তোকে এগোতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু লাভের ব্যাপারটা অর্থাৎ ম্যাক্সিমাম প্রফিট চাইছে, ঠিক আছে, কোন ভাবে সেটা করা যেতে পারে অপটিমাল অ্যালোকেশনের মাধ্যমে, সেই জন্য এখানে যে চলরাশিগুলো ধরা হয় সেটা ধর এক্স ওয়াই যদি হয় বা x1 y1 অর্থাৎ চলরাশিগুলো নর্মালি এক্স ওয়াই, ঠিক আছে, চলরাশি অথবা x1 x2 x3 এগুলোকে চলরাশি বলা হয়। আচ্ছা, এই চলরাশিগুলোকে আবার এর একটা নাম আছে, এর নাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি। অর্থাৎ সমস্যার মধ্যে এক্স ওয়াই থাকুক বা x1 y1 x3 যাই থাকুক সেগুলো চলরাশি, কিন্তু তার একটা এলপিপিতে একটা নাম আছে, সেটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি। কেন? তার মানে ডিসিশন মেকারে এ ডিসিশন মেকিং করছে। এক্ষেত্রে কেন বলা হয় এই এক্স ওয়াই বা এই চলরাশির উপরেই ওই সমস্যাটার সর্বোচ্চ লাভ বা ক্ষতি নির্ভর করছে। অর্থাৎ সর্বোচ্চ লাভ হবে না সর্বনিম্ন ক্ষতি হবে সেটা নির্ভর করে এই চলরাশিগুলোর উপরে, ঠিক আছে। যেহেতু এই চলরাশিগুলোর উপরে সেটা নির্ভর করে সেই জন্য এই চলরাশি এলপিপি চলরাশিগুলোকে বলা হয় হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি, ঠিক আছে। এদের যেহেতু উদ্দেশ্যই হচ্ছে কি সর্বোচ্চ লাভ দেখানো, ঠিক আছে, সেই জন্য এরা অল টাইম কি হবে গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, অর্থাৎ এরা কখনো ঋণাত্মক হবে না। তাহলে সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি এলপিপিতে সব সময় গ্রেটার অর ইকুয়াল 0 হবে, ঠিক আছে। কারণ নেগেটিভ হলে তো পিছন দিকে টানবে, তাই না, কিন্তু আমার উদ্দেশ্য তো সামনের দিকে যাওয়া। সমস্যাগুলোর ধরন কেমন হয় সেই ধরনের কতগুলো নাম আছে। যেমন ধর এটাকে জেড দিয়ে এক্সপ্রেশনটাকে জেড দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। যে ধরি ধরি সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি এক্স ও ওয়াই, ঠিক আছে। অবশ্যই এক্স ওয়াই গ্রেটার অর ইকুয়াল 0 হবে বলে দিই। সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি যদি এক্স ও ওয়াই হয় তাহলে একে জেড ইকুয়ালস টু ধর 2x প্লাস 3y, এটা একটা। একে কি বলা হয় এততে চরম করো, অথবা জেড ইকুয়ালস টু 2x প্লাস 3y এততে অবম করো। এটাও থাকতে পারে এটাও থাকতে পারে, তাই তো। তাহলে দেখা যাচ্ছে এলপিপির একটা এক্সপ্রেশন এটা দিয়ে প্রকাশ করা হয়। এইটা মানে কি? এইটা মানে হচ্ছে যে এক্সপ্রেশনটাকে তুমি সর্বোচ্চ আকারে প্রকাশ করো, ম্যাক্সিমাইজ। যেহেতু এই অবম মানে ম্যাক্সিমাইজ তাহলে একে তুই লিখতে পারিস এইভাবে, এটা লেখার একটা নিয়ম, জেড ম্যাক্স ইকুয়ালস টু, অর্থাৎ এই এততে চরম করো এই কথাটা যাও মানে এটার মানেও তাই। তাহলে জেড ম্যাক্স হচ্ছে 2x প্লাস 3y, ঠিক। এটাকেও দেখা যায় জেড মিন ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস 3y। এই যে জেড ম্যাক্স এটা যা বলিস বা এটা বলিস এদেরকে বলা হয় হচ্ছে অবজেক্টিভ ফাংশন,
বাংলায় বলা হয় বিষয়াত্মক অপেক্ষক। তাদের একটা নাম আছে, তাই তো, অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক হলো। নেক্সট কি আসবে? নেক্সট আসবে হচ্ছে অবশ্যই অসমীকরণগুলো, ঠিক আছে। তাহলে অসমীকরণগুলোকে ধর কিরকম, আমরা ধরি এক্স প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 3x 2x minus 3y less or equal 5, x greater or equal 0, y greater or equal 0। ধর এরকম দেওয়া আছে, তাহলে এক্স্যাক্টলি কটা দেওয়া আছে? 4টে। এই যে যে অসমীকরণগুলো রইল এর সঙ্গে, এই অসমীকরণগুলোকে কি বলা হয়? বাধা গোষ্ঠী। যতগুলো এলপিপিতে যতগুলো অসমীকরণ থাকবে তাদের সবগুলোকে একসঙ্গে বলা হয় বাধা গোষ্ঠী। তাহলে দুটো জিনিস পেলাম, দেখ, অ্যাকচুয়ালি 3টে জিনিস। প্রথম পেয়েছি, আমি এখানে লিখছি তাহলে বুঝতে পারবি। প্রথম পেলাম হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চলরাশি। দ্বিতীয় পেলাম অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক। 3 নম্বর পেলাম বাধা গোষ্ঠী। তাহলে এলপিপি এই 3টে পার্ট আছে। তাহলে প্রথম পার্টটা কি আছে? এই দুটো পার্টের মধ্যে ঢুকে আছে। তাহলে প্রথম পার্টটা যদি বাদ দিই তাহলে অ্যাকচুয়ালি অবজেক্টিভ ফাংশন এবং এই বিষয়াত্মক অপেক্ষক এবং বাধা গোষ্ঠী এই দুটো অংশ নিয়েই একটা এলপিপি তৈরি হয়। তাহলে সেটার ফর্মটা কিরকম হবে? এটাই যদি ধরি আমরা, তাহলে সেটা আসছে এরকম, ধর জেড ম্যাক্স ইকুয়ালস টু 2x প্লাস 3y, ঠিক আছে, সাবজেক্ট টু অথবা বাধা গোষ্ঠী, ঠিক আছে, যাই লিখিস। বাধা গোষ্ঠী কত আসছে? x প্লাস ওয়াই লেস অর ইকুয়াল 3, 2x প্লাস 3y লেস অর ইকুয়াল টু 5, x গ্রেটার অর ইকুয়াল 0, y গ্রেটার অর ইকুয়াল 0। এইটাকে একটা পুরো এলপিপির সমস্যা বলা হয়। দেখ, এইবার আমাদের কাজ হচ্ছে কি, এখান থেকে কি করতে বলছে, সমস্যা কি বলছে, সেই জিনিসটা আমাদেরকে বের করা। এখানে আর কয়েকটা টার্ম, মানে কয়েকটা পরিচিত শব্দ আমরা একটু জেনে নিই। হ্যাঁ, যেমন ধর প্রান্তিক বিন্দু আর হচ্ছে ফিজিবল রিজন। এই ফিজিবল রিজনের বাংলা হচ্ছে কার্যকরী অঞ্চল। প্রান্তিক বিন্দু কি বলছে? এই যে এলপিপির সমস্যাটা তোকে দিয়েছে, এই এলপিপি থেকে দেখ কটা, 1 2 3 4টে সরলরেখা পাবো আমরা। তাহলে ক্লাস 11-এর যেটা সরল অসমীকরণ করেছিলাম সেখানে অনুযায়ী আমরা একটা গ্রাফ আঁকতে পারবো এবং গ্রাফ একে কি দেখাতে পারবো, কোন দিকে তার সমাধান অঞ্চল আছে সেটা বলতে পারবো আমরা। তাহলে সেগুলো সব করতে হবে এখানে। করে নিয়ে যে সরলরেখাগুলো পাবো সেই সরলরেখাগুলো নিজেদের মধ্যে যে বিন্দুতে ছেদ করবে অথবা অক্ষগুলোকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুগুলোকে বলা হবে প্রান্তিক বিন্দু। যদি উদাহরণ দিই, কি বললাম দেখ, মনে কর এটা অক্ষ, ঠিক আছে, এটা অক্ষ। তাহলে আমরা ধরে নিই যে ধর এই সরলরেখাটা, হ্যাঁ, যদি আমরা অঙ্কন করি তাহলে ও এখান দিয়ে যাচ্ছে, এটা মনে কর এবি, ঠিক আছে। আর এই যে সরলরেখাটা দ্বিতীয়টা অর্থাৎ 2x + 3y ≤ এ মনে কর এখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা সিডি হতে পারে।
কিভাবে কিভাবে যাবে আমরা এখান থেকে আঁকলে বুঝতে পারবো। সাপোজ আমি প্রান্তিক বিন্দু বোঝার চেষ্টা করছি, ঠিক আছে। এইবার দেখ এ বি সরলরেখা কটা জায়গায় ছেদ করেছে, ধর এটা পি তে ছেদ করেছে, এটা কিউ তে ছেদ করেছে, এটা আর এ ছেদ করেছে, আছে একটা ও তে ছেদ, এটা এস এ ছেদ করেছে, এটা টি তে ছেদ করেছে। এ বি পি কিউ দুটো অক্ষকে ছেদ করেছে, তাহলে এ বি সরলরেখার ক্ষেত্রে প্রান্তিক বিন্দু হচ্ছে পি কিউ। আবার এ বি এবং সিডি উভয়ে আর বিন্দুতে ছেদ করেছে, তাহলে আরও একটা প্রান্তিক বিন্দু। আবার সিডি সরলরেখা এক্স অক্ষকে এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে এস একটা প্রান্তিক বিন্দু। আর সিডি সরলরেখা ওয়াই অক্ষকে ছেদ করেছে টি বিন্দুতে, তাহলে ওয়াইও একটা প্রান্তিক বিন্দু। বোঝা গেল কেসগুলো? তার মানে এখানে তোর পি কিউ আর এস টি, হ্যাঁ, এরা হচ্ছে প্রান্তিক বিন্দু। প্রান্তিক বিন্দু। এইবার প্রশ্ন হচ্ছে এই সবগুলো তো প্রান্তিক বিন্দু হলো, কিন্তু সবগুলো বিন্দু কিন্তু সমস্যায় কনসিডার করা যাবে না। কোনগুলো কনসিডার করা যাবে? এইখান থেকে আমাকে কার্যকরী অঞ্চল বের করতে হবে, যেটা আমরা 11-এ সাধারণ সমাধান অঞ্চল পেয়েছিলাম। সেই সাধারণ সমাধান অঞ্চলটা এইখানে মোটামুটি সেম টাইপেরই কার্যকরী অঞ্চল বলছে। তাহলে এই সমস্যা থেকে আমরা কার্যকরী অঞ্চলটা বের করব। এইবার ওই কার্যকরী অঞ্চলটা যে প্রান্তিক বিন্দুর আন্ডারে থাকবে সেই প্রান্তিক বিন্দুগুলোই কিন্তু এখানে উল্লেখ করতে হবে, বাকিগুলো বাদ হয়ে যাবে। কি বলছি দেখ, যে প্রান্তিক বিন্দুগুলো কার্যকরী অঞ্চলে সীমাবদ্ধ থাকবে সেগুলো, যেমন ধর যদি দেখা যায় যে ধর এইটার কার্যকরী অঞ্চল হচ্ছে এটা, এই যে এস কিউ আর এস, এই অঞ্চলটা দেখ আমরা ধর পেলাম এটাই, ঠিক আছে। সাপোজ কি পাবো সেটা তো আমরা অঙ্কে গিয়ে দেখবো। এইবার দেখা যাচ্ছে দেখ আমার আগে প্রান্তিক বিন্দু কি বলতো, পি আর কিউ এস টি, হ্যাঁ, এমনকি ও মূল বিন্দু ও আসতে পারে যদি ওই অঞ্চলের মধ্যে পড়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে কার্যকরী অঞ্চল রয়েছে এই অংশ, কিন্তু এই কার্যকরী অঞ্চলের মধ্যে কে 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 পড়ছে, অর্থাৎ কোন কোন বিন্দু পড়ছে প্রান্তিক বিন্দুর মধ্যে, আর কিউ এস। অর্থাৎ সেক্ষেত্রে এই সমস্যার জন্য প্রান্তিক বিন্দু যদি কনসিডার করতে বলে তাহলে তুই কিন্তু আর কিউ এস কেই কনসিডার করতে হবে, বাকিগুলো বাদ হয়ে যাবে। তার মানে এখান থেকে কি বোঝাচ্ছে যে যদি কার্যকরী অঞ্চল পাওয়া যায়, ঠিক আছে, তাহলে কার্যকরী অঞ্চলের মধ্যে বা কার্যকরী অঞ্চল সীমাবদ্ধ আছে এই অঞ্চলের অংশের মধ্যেই কিন্তু কি হবে, প্রান্তিক বিন্দুগুলো বের করতে হবে। আর ফিজিবল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল মানে এটা ওই কোন দিকে সমাধান অঞ্চল হচ্ছে সেই সমাধান অঞ্চলগুলোর যে কমন অঞ্চলটা সেটাই হচ্ছে ফিজিবল রিজিয়ন বা কার্যকরী, অর্থাৎ কোথায় ওই এলপিপির যে নিয়ম যেটা আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন সেটা কোথায় কার্যকর হচ্ছে, কোন অংশে কোন রিজনে, সেটাই হচ্ছে তার কার্যকরী অঞ্চল। এইটুকু মোটামুটি জানলে আমরা এলপিপির সমস্যাগুলো করতে পারবো, ঠিক আছে। তাহলে চল এরপর আমরা সমস্যার দিকে যাই। বই বের কর। একটা সমস্যা ধরছি আমরা, মনে কর কি বলছে, ধরা যাক রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটি হলো জেড ইকুয়ালস টু 2x প্লাস 3y এততে চরম করো যখন বাধাগ্রস্তি হয় কত আছে 3x plus y less or equal 3, ঠিক আছে, এবং x greater or equal 0, y greater or equal 0,
লেখচিত্রের সাহায্যে দেখাও যে, প্রশ্নটা এবার বলছে, হ্যাঁ, লেখচিত্রের সাহায্যে দেখাও যে রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটির রৈখিক প্রোগ্রামবিধি সমস্যাটির প্রান্তিক বিন্দু সমূহ, প্রান্তিক বিন্দু, আর ইংলিশ টার্ম হচ্ছে কর্নার পয়েন্টস, প্রান্তিক বিন্দুগুলি, হ্যাঁ, হলো কত আছে, 0 0 1 0 এবং 0 3। তার মানে এই যে উপরের অংশটা লক্ষ্য কর, উপরের অংশ একটা সমস্যা দিয়েছে, কটা বাধা গোষ্ঠী আছে এখানে দেখ। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট টু, জেড ইকুয়ালস এটা চরম বলেছে, তার মানে ম্যাক্সিমাম করতে বলছে। তার মানে হচ্ছে এবার আমরা কি দেখব, যে এই যে অসমীকরণগুলো আছে, এই অসমীকরণগুলো সবগুলোকে লেস দেন টাইপ করতে হবে, তাই তো? তাহলে এখানে কটা আছে, মূল অসমীকরণ একটাই আছে, 3x + 2y ≤ কত, 3। তাহলে এটাকে লেস অর ইকুয়াল আছে কিনা আমাদের দেখে নিতে হবে প্রথম কাজ, কারণ ম্যাক্সিমাম করতে গেলে লেস অর ইকুয়াল হতে হবে, এখানে আছে। আর xy যেহেতু এটা অসমীকরণ হলেও এরা যেহেতু নেগেটিভ হয় না, তাহলে এক্ষেত্রে -x <= 0 এটা দেখার কোনো মানে যুক্তি নেই এখানে। কেন? কারণ x আর y তো কখনো ঋণাত্মক হবেই না, ফলে ওটা না লিখলেও হবে, না লিখলে মানে লেখা যাবে না। তাহলে এবার আমরা লিখছি কিভাবে, তাহলে এবার সমাধান অঞ্চল দেখাতে গিয়ে এই প্রান্তিক বিন্দুগুলো আছে কিনা সেটা আমাদের দেখাতে হবে, তার মানে প্রান্তিক বিন্দু খুঁজতে হবে আমাদের, তাই তো? তাহলে প্রথম কাজ হচ্ছে জেড ম্যাক্স, এই এততে চরম কথাটা এত বারে বারে আমরা লিখবো না, তাহলে জেড ম্যাক্স সমান হচ্ছে 2x + 3y, ঠিক আছে? সাবজেক্ট টু, কমা দিলে এভাবে লিখবি, সাবজেক্ট টু বা বাধা গোষ্ঠী যাই লিখবি, 3x + y = 3, x ≥ 0, y ≥ 0, ঠিক আছে? এইবার এদের কি করতে হবে, এদের সমাধান অঞ্চলটা কোন দিকে আছে, অর্থাৎ কার্যকরী অঞ্চলগুলো দেখাতে হবে, লেখচিত্র রাখতে হবে। থাকতে গেলে অসমীকরণকে কি করতে হয়, সমীকরণে রূপান্তর করতে হয়, জানিও, ঠিক আছে? তাহলে এবার প্রদত্ত অসমীকরণ গুলোকে অনুরূপ সমীকরণে রূপান্তর করে পাই, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি দেখ, 3x + y = 3 এক নম্বর, x = 0 2 নম্বর, y = 0 3 নম্বর, তাই তো? এই যে দেখ, একটা দুটো তিনটে, তাহলে এটাকে 0 করলাম, এটাকে 3 করলাম, 0 হলো। এবার এদেরকে দিয়ে কি করতে হবে, আমাদের গ্রাফ আঁকতে হবে, মানে সরলরেখা আঁকতে হবে। সরলরেখা আঁকার জন্য কি করতে হয়, এগুলোকে আমরা ওই 11-এর সরলরেখার ছেদিতাংশ আকারে প্রকাশ করব। হ্যাঁ, ছেদিতাংশ আকার মনে আছে, x/a y/b = 1। এই রেসিপিতে কিন্তু সবগুলো এইভাবেই করবো আমরা, কারণ আমরা খাটবো না বেশি। তাহলে এখানে a0 আর এটা 0b, তাই তো? অর্থাৎ x অক্ষকে a0 বিন্দুতে, y অক্ষকে b0, তার মানে এই ফর্মে প্রকাশ করব। তাহলে 1 থেকে পাই, ঠিক আছে? 1 থেকে পাই কি পাচ্ছি, x/1 + y/3 = 1, তাই তো? তাহলে অতএব 1 নং
সমীকরণ এক্স অক্ষকে 10 ও ওয়াই অক্ষকে কত হবে 03 বিন্দুতে শেষ করেছেন। তাহলে এবার এই 10 আর 03 অনুযায়ী আমাদের সরলরেখাটা আঁকতে হবে। এরকম যাবে, দেখ, এটা এ, এটা বি, এই যে, তার মানে এটা কত, এটা পি মনে কর 10, এটা কিউ মনে কর 03, তাই তো রে? এই যে এই ছেদিতাংশ আকারে প্রকাশ করা মানে তো আমরা এই সরলরেখাটা অঙ্কন করার সুযোগ পাচ্ছি, তাই তো? এবার দেখ এর এর সমাধান অঞ্চলটা কোন দিকে যাচ্ছে, দেখ, লক্ষ্য কর। তাহলে সমাধান অঞ্চল বোঝার জন্য কি করতে হবে, এই যে মূল অসমীকরণে চলে যেতে হবে, তাই তো? এখন 3x plus y less or equal 3 এর 0 0 বসিয়ে পাই কি হবে 0 plus 0 less or equals 3, ইহা সত্য, তাই তো নাকি রে? এগুলো তো লেভেলে পড়েছি আমরা, নতুন করে কিছু বলছি না। ইহা সত্য, যদি সত্য হয় তাহলে কি হবে, আমরা 0 0 বিন্দু বসিয়েছি, তার মানে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর দিকে, তার মানে এই দিকে আর এইদিকেই আসছে, সমাধান অঞ্চল আসছে, তাই তো? আবার দ্বিতীয়টা কি আছে, x equals to 0, তার মানে x greater or equal 0, x greater or equal 0 মানে কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, সমাধান অঞ্চল। 3 নম্বর আছে y greater or equal 0, তাহলে সমাধান অঞ্চল কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে লক্ষ্য কর, এই যে এই অংশটা দেখ, এই অংশটা আসলে সমাধান অঞ্চল আসছে না, তাই না রে? ভালো করে দেখ, তাই না? তার মানে হচ্ছে লেখচিত্রে প্রান্তিক বিন্দু গুলি হলো, তাহলে কি দাঁড়ালো, কি বলেছি প্রান্তিক বিন্দু নির্ণয় করার জন্য, কার্যকরী অঞ্চল যেটা থাকবে সেই অঞ্চলটা যে অংশ দ্বারা যে সেই অঞ্চলটাকে যে বিন্দুগুলো দ্বারা সীমাবদ্ধ হবে সেই বিন্দুগুলোই হচ্ছে প্রান্তিক বিন্দু হিসেবে আসবে। তাহলে এখানে আসছে কত, ও আসছে, কারণ এই ওটা এর সঙ্গে যুক্ত আছে, পি আসছে আর কিউ আসছে। ওর স্থানাঙ্ক কত 0 0, পি এর স্থানাঙ্ক কত 1 0, কিউ এর স্থানাঙ্ক কত 0 3, তাই তো? বিন্দুগুলি হলো তাহলে ও 0 0, পি 1 0 এবং কিউ 0 3। দেখ, এইভাবে প্রান্তিক বিন্দুগুলোকে নির্ণয় করতে হয়, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, যে ক্ষেত্রে প্রান্তিক বিন্দু হোক বা সমাধান অঞ্চল হোক, যাই বা মানে কার্যকরী অঞ্চল হোক, যাই হোক, ও যে কোনো যেটাই বলুক না কিনা বা যেভাবেই যা বলুক না কিনা, আলটিমেটলি আমাদেরকে সমাধান অঞ্চল বের করতে হচ্ছে। যেটা ক্লাস 11-এ করেছি সেটা, অর্থাৎ ওই পার্টটা এখানে কমন আছে, আগে পরের অংশগুলো আলাদা আছে। এরপরে দেখ আরেকটা সমস্যা, নিম্নলিখিত রৈখিক প্রোগ্রাম বিধি। আচ্ছা, এই রৈখিক প্রোগ্রাম বিধি কথাটা আমি পুরোপুরি লিখছি না, এলবি ব্যবহার করছি। হ্যাঁ,
বারে বারে রৈখিক প্রোগ্রাম বিধি কথাটা না লিখে এলপিপি লিখছি, ঠিক আছে? এলপিপি এর বাধা গোষ্ঠীর অসমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করো। বাধা গোষ্ঠীর অসমীকরণ দুটির লেখচিত্র অঙ্কন করো। কি আছে দেখ, দেওয়া আছে z সমান 2x1 প্লাস 2x2 এততে চরম করো। যখন বাধা গোষ্ঠী হয় কত কত না 2x1 প্লাস x2 less or equal to 3x1 plus 4x2 greater or equal 12, x1 x2 greater or equal 0। দুটো দেওয়া আছে অসমীকরণ, এর লেখচিত্র অঙ্কন করতে বলছে, ঠিক আছে? তাহলে সমাধানে কি হবে দেখ, তাহলে প্রথমে আমরা লিখব z max equals to 2x1 2x2, তাই তো? সাবজেক্ট টু কি আছে না 2x1 প্লাস x2 লেস অর ইকুয়াল টু। লক্ষ্য কর এই যে জায়গাটা দেখার কি টাইপের সমস্যা আছে, ম্যাক্স। তাহলে ম্যাক্সের ক্ষেত্রে বাধা গোষ্ঠীগুলো কি হবে, বাধা গোষ্ঠীর অসমীকরণগুলো কি হবে, সবগুলো লেস দেন টাইপের হবে, লেস অর ইকুয়াল। এই যে এখানটা দেখ, এই পার্টটা এটা কিন্তু নেই, তাহলে এটা লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু সব পরিশ্রম কিন্তু জলে চলে যাবে। কারণ তুই যদি ওটা চেঞ্জ না করিস তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে গ্রেটার দেন আছে, তাহলে এখানে লেস দেন করতে হবে। তাহলে -3x1 -4x2 লেস অর ইকুয়াল -12, x1 x2 গ্রেটার অর ইকুয়াল 0। বুঝে গেল? এই যে অর্থাৎ ম্যাক্সিমাম টাইপের বা ম্যাক্সিমাইজ করতে গেলে অসমীকরণগুলোকে সব সময়ের জন্য লেস অর ইকুয়াল টাইপ নিয়ে এসে তারপর করতে হবে, ঠিক আছে? তাহলে এবার প্রদত্ত অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ হলো যথাক্রমে কি হবে 2x1 x2 equals to 2 এক নম্বর, আর -3x1 -4x2 equals to -12, or x1 দরকার নেই, থাক না, এটা 2 থাক। এবার 1 থেকে পাই, তাহলে একে কি করবো, একে দিক থেকে যদি গ্রাফ আঁকতে হয় তাহলে একে চতুর্থাংশ আকারে নিয়ে যেতে হবে, থেকে পাই কি পাচ্ছি আমরা না x1/6 প্লাস x2/12 equals to 1 2, ঠিক আছে? অতএব 1 নং x অক্ষকে অন জিরো ও y অক্ষকে 0 to বিন্দুতে ছেদ করে। আবার 2 থেকে পাই
তাই তো? দেখ 2 থেকে কি পাচ্ছি না x1/4 প্লাস x2/3 ইকুয়াল টু 1, তাই তো? তাহলে অতএব 2 নং x অক্ষকে 40 ও y অক্ষকে 03 বিন্দুতে ছেদ করেছে। ছেদিতাংশ নিয়ম অনুযায়ী এটা দেখা যায়। চল এবার আমরা গ্রাফটা এঁকে ফেলি। গ্রাফে কি বলছে দেখ, তাই তো? তাহলে এটা কত আছে? 1 নং থেকে যেটা পেয়েছি আমরা অন 0, তার মানে এটা যদি অন হয় তাহলে এটা 2 হবে। তাহলে 1 আর 2 যোগ করে দুই দিকে বর্ধিত করব, তাহলে এটা হবে 02, এটা মনে কর P, এটা Q মনে কর অন 0, তাই তো? এটা AB। দ্বিতীয় থেকে কত পেয়েছি দেখ, 4003, তাই তো? তাহলে 4 মানে হচ্ছে এটা 1 ধরলাম, তার থেকে বেশি এটা এটা 8 ধরি, 04, আর একটা কত 03, তার মানে এখানে S 03, তাহলে RS যোগ কর, এটা CD, এটা বাড়িয়ে দিই আমরা তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এবি, এটা ওয়াই, তাই তো? এটা পি 30 20 রে 20, সরি 20। লক্ষ্য কর চিত্রটা এরকম আছে। যদি এরকম হয় এবার সমাধান অঞ্চলটা শুধু দেখালেই হবে, তাই তো? কোন দিকে সমাধান অঞ্চল আছে, কারণ আমাদের লেখচিত্র কিন্তু অঙ্কন হয়ে গেছে। এবার শুধু এরো চিহ্ন দিয়ে সমাধান অঞ্চল দেখাবো। তার মানে হচ্ছে এরপরে এক্ষণে 2x1 প্লাস x2 লেসর ইকুয়াল তে 00 বিন্দু বসিয়ে পাই কি আছে, 0 প্লাস 0 লেসর ইকুয়ালস টু 2, ইহা সত্য। তাহলে এ যদি সত্য হয় তাহলে এর থেকে কোন সরলরেখা পেয়েছি এবি, তাহলে তার সমাধান অঞ্চল কোন দিকে হবে, এদিকে। দেখ ভালো করে দেখ, ওহো ওটা তো সিডি আছে রে, এদিকে হবে, তাই না? সমাধান অঞ্চলটা এদিকে আসছে, এদিকে। নেক্সট কি আছে, আবার 3x1 প্লাস 4x2 গ্রেটার অর ইকুয়াল 12 তে 00 বসি বিন্দু বসিয়ে পাই, তাই তো? 00 বিন্দু বসিয়ে পাই, তাহলে 0 প্লাস 0 গ্রেটার অর ইকুয়াল 12 কি হবে, ইহা সত্য নয়। 0 12 থেকে বড়, সত্য নয়। তাহলে এইখান থেকে কোন সরলরেখাটা পেয়েছি, সিডিটা, তাহলে সিডিটা দেখতে পাচ্ছি উল্টো দিকে হবে মূল বিন্দুর, তার মানে এদিকে। আছে, তাহলে কি পাচ্ছিস দেখ, এর এদিকে এইখানটা একটা জিনিস লক্ষ্য কর,
এই সরলরেখার এদিকে, এই সরলরেখার এদিকে, তার মানে এই জায়গাটা কমন চলে এসছে, অর্থাৎ এটাই কার্যকরী অঞ্চল হিসেবে চিহ্নিত হবে। ঠিক আছে, এটাকে আর নাম দে, তাই তো? তাহলে এখানে লিখে দে, দরকার নেই, প্রশ্ন চাইনি, প্রশ্নে বলেছে লেখচিত্র আঁকো, তাই তো? দেখ ভালো করে, শুধু এটা দেখালেই হবে, ঠিক আছে? বা লিখেও দিতে পারি, চিত্রে ছায়াঙ্কিত, ছায়া, ছায়ার মতো শ্যাডো করেছি আমরা, চিত্রে ছায়াঙ্কিত অঞ্চল কার্যকরী অঞ্চল হিসেবে চিহ্নিত। ঠিক আছে, এটা না লিখলেও হবে, কারণ শুধু লেখচিত্র বলেছে, লেখচিত্র আছে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। তাহলে আজ এই পর্যন্ত থাকছে, হ্যাঁ।